সরফরাজ চৌধুরী সফররাজ হোসেনের জায়গায় যে স্ক্রিপ্ট লিখেছেন, উনাকে যদি উনি ক্ষমতাচ্যুত না করে, স্যাক না করে, তাহলে কিন্তু জনগণের বিশ্বাস আসবে না। সর্ষে দিয়ে আপনি ভূত খেতাবেন, সর্ষের মধ্যে কিন্তু ভূত রয়ে গেছে। ওই যে আমরা রাস্তার মধ্যে দেখেছি এই 5ই আগস্ট যে মানুষের পা উপরে ঝুলিয়ে নিচে মাথা দিয়ে রেখেছে, তখন কিন্তু আমি আশরাফ, সৈয়দ মামুন মাহবুব এবং যারা আপনারা টকশো করতেছেন বাংলাদেশে আছি, আমাদের অবস্থা কিন্তু সেটাও হবে। ফ্যাসিস্ট হওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছে, যারা মানুষের বুকে গুলি করে হয়েছে, যারা বিরোধী রাজনীতিদেরকে অত্যাচার করেছে, তারা কোথায়? তাদের গ্রেপ্তার করছেন না কেন? তাদেরকে গ্রেপ্তার করতে হবে, জনগণের আশ্বস্ত করতে হবে যে একটাও দোষী লোক এখান থেকে আনঅ্যাটেন্ডেড যেতে পারবে না। সবাই তার নিজের স্বার্থ দেখবে। ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে আমরা, অন্যদিকে হচ্ছে আমরা একটা মুসলিম প্রধান দেশ। যেটা ভারতের সাথে পাকিস্তানের যে ডিভাইডেশনটা হলো, সেটা হচ্ছে একটা রিলিজিয়াস কে কেন্দ্র করে কিন্তু দুইটা দেশ পার্থক্য হলো। তো এইখানে তারা তাদের সর্বশক্তি দিয়ে এখানে তারা দৃষ্টি অবশ্যই রাখবে, কারণ ধর্মীয়গত ভাবে হচ্ছে যে আমাদের একটা দুর্বলতা ধর্মের প্রতি থাকবে। কারণ বর্তমান যারা সরকার, যে মোদী সরকার, তারা শুধু হিন্দু রিলিজনকে ব্যবহার করে, সেই সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে থাকে যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী, তাকে সে গৃহবন্দী তাকে কি জন্য থাকবে? তাদের ডাইরেক্টলি তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এবং তিনবার ইলেকশনের মধ্যে, বিশেষ করে 18 এবং 24 ইলেকশন, গণবিহীন ভোটবিহীন যে সরকার এবং তাদেরকে যে ওপেনলি সমর্থন করা, এগুলি কিন্তু ভারত করেছে। সেই ভারত বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন লাইন, বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে সমস্ত অধিকার তারা এখান থেকে নিয়ে নিয়েছে। সেই তাদের একজন বিশ্বস্ত লোকরে তারা কেন গৃহবন্দী করবে? এই গৃহবন্দী প্রশ্নটাই এদের ক্ষেত্রে আসলে আসে না, বরং তাকে শেল্টার দিয়েছে এবং শেল্টার দিবে, এবং শেল্টার দিয়ে তারা আবার আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে, ইভেন শেখ হাসিনাকে আবার ক্ষমতা অধিষ্ঠিত করার চেষ্টা করবে, এবং যদি পারে এটাই হবে তাদের চূড়ান্ত সাকসেস। এবং তারা দেখিয়ে দিবে যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের লোকের কাছে কন্ট্রোল নাই, কন্ট্রোল ভারতের দিকে, এবং বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ সবসময় আমাদের কন্ট্রোলে থাকে। যে কারণে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টকে ফেল করানোর জন্য যা যা প্রয়োজন সবই তারা করবে। সেই কারণে আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেবকে সমর্থন করতে হবে। এখন ইউনূস সাহেব যদি বলেন না মিস্টেক, আমি এটাকে মিস্টেক বলবো না। এই যে সরফরাজ চৌধুরী সফররাজ হোসেনের জায়গায় যে স্ক্রিপ্ট লিখেছেন, উনাকে যদি উনি ক্ষমতাচ্যুত না করে, স্যাক না করে, তাহলে কিন্তু জনগণের বিশ্বাস আসবে না। সর্ষে দিয়ে আপনি ভূত খেতাবেন, সর্ষের মধ্যে কিন্তু ভূত রয়ে গেছে। অতএব আগে উনার জায়গাটা ক্লিয়ার করতে হবে। আরেকটা জায়গা, যে ফ্যাসিস্ট কেন হয়েছে, জনগণের অধিকারের প্রাধান্য দিতে হবে। আজকে একটু আগেও যেটা বলেছে, আবার বলবো, আপনি 6টা কমিশন গঠন করলেন, এডুকেশন কমিশনটা কোথায়? যেখানে ইন্টারমিডিয়েটের ছেলেরা পরীক্ষা দিল না, এর চেয়ে নির্লজ্জ কোথায় আছে? যেখানে ঢাকা কলেজের ছেলেটা আইডিয়াল কলেজে যে কি করলো, সাইনবোর্ড তুলে নিয়ে আসলো, তাদের আপনি বিচারের সম্মুখীন করলেন না। যেখানে সচিবালয় সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যেখানে আর্মিরা স্টিল জনগণের সাথে আছে এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক্ষণিক আছে, সেইখানে কেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা হাসপাতাল দেখে আসতে হবে? ওইখানে যদি হাসতাম না, যদি কোনো ছাত্র মারা যেত, এটা দায়বদ্ধতা কে স্বীকার করতো? কে এই দায়বদ্ধতা নিত? তাদেরকে এই যে কাজটা করা হলো, তারপরে এটাও কিন্তু ভাবতে হবে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এদেশের আমার আপনার সকলের ভালোবাসা আছে। এখানে আমি আবার ব্যারিস্টার সরোয়ার স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি, আজ পর্যন্ত শুধু বাংলাদেশে না, সাবকন্টিনেন্ট, আমি চ্যালেঞ্জ করে বললাম, কখনোই এই ল মিনিস্টারের দায়িত্বে কোনোদিন আইনজীবী এবং বিচারপতি ছাড়া কেউ ছিল না। আমি আসিফ নজরুল স্যারকে রেসপেক্ট করে কথা বলতে চাই, উনি ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন প্রফেসর, কিন্তু উনি কিন্তু পার্টিকুলার একটা সাবজেক্ট পড়ান। লর কিন্তু শত শত সাবজেক্ট আছে, যারা আমরা প্র্যাকটিশনার লয়াররা জানি, সেখানে কিন্তু উনি পার্টিকুলার একটা সাবজেক্ট পড়ান। তাছাড়া ওনাকে বানানো হয়েছে আপনার ল উপদেষ্টা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আজ তিনি ল উপদেষ্টা হয়েছেন, কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে সারোয়ার স্যার কিন্তু জিজ্ঞেস করে, স্যার আপনি সবসময় সোচ্চার আইদার অনলাইন এবং কোর্টে, কখনোই কি উনি ডেকে সবার কাছে বসেছে যে আমরা এতদিন হয়ে গেল, মাসখানেক হলো, যেখানে আমাদের এই চিফ অ্যাডভাইজার 2বার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, উনি কখনোই লয়ারদের সাথে বসেছেন, বিচারপতিদের সাথে বসেছেন? তাহলে এখানে আপনি কি সংস্কার করবেন? এখানে কিভাবে, বিশেষ করে লয়ারদের সাথে আপনি বার এবং বেঞ্চ দুইটা হচ্ছে প্যারালাল, কখনোই বার মানে অ্যাডভোকেট ছাড়া কখনো জুডিশিয়ারি পরিচালিত হয় না। সেখানে একটা ল উপদেষ্টা যদি আইনজীবীদের সাথে না বসে, তাহলে এই দেশের আপনি কোথায় নিয়ে যাবেন? এখন মানুষ আশা বুক বেঁধে আছে, কিন্তু ভয় একটাই
যদি বলা আরম্ভ করে আগেই ভালো ছিলাম, তখন কিন্তু ওই যে শেখ হাসিনা বলছে না কথা, কিন্তু টুপ করে কিন্তু চলে আসবে। তখন ওই যে আমরা রাস্তার মধ্যে দেখেছি এই 5ই আগস্ট যে মানুষের পা উপরে ঝুলিয়ে নিচে মাথা দিয়ে রেখেছি, তখন কিন্তু আমি আশরাফ, সৈয়দ মামুন মাহবুব এবং যারা আপনারা টকশো করতেছেন বাংলাদেশে আছি, আমাদের অবস্থা কিন্তু সেটাও হবে। কিন্তু আমরা কিন্তু ইনোসেন্ট, আমরা কিন্তু সৎ। এখন ইন্টারিম গভর্নমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের মানুষ যারা জানতে চায়, সৎ লোকগুলোকে বের করতে হবে এবং তাদের পজিশন মতো বসে দিতে হবে। এখানে কোনো ডিসঅনেস্টি এবং অসৎ লোকের গোস করে এখানে কোনো পাত্তা দেওয়া যাবে না। তাদেরকে নিয়ে এসে তাদেরকে তাদের জায়গায় বসে দিয়ে, হ্যাঁ, এবং যে পুলিশের যারা গুন্ডামি করেছে, শুধু সাব ইন্সপেক্টর গুন্ডামি করেছে, কনস্টেবল গুন্ডামি করেছে, নাকি এসপি লেভেলের অফিসাররা গুন্ডামি করেছে, ডিআইজি লেভেলের অফিসাররা গুন্ডামি করেছে, আইজিপি লেভেলের অফিসাররা, তারা কোথায়? তাদের তো অ্যারেস্ট দেখতেছেন। এক আসাদুজ্জামানকে গতকালকে অ্যারেস্ট করেছে, এক আসাদুজ্জামানকে আর কয়েকজন পুলিশের আইজিপি 2জনকে অ্যারেস্ট করেছেন। কিন্তু যারা এসপি ছিলেন সেই 14, 18, 24 যারা টাকা খাইয়ে জোর করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার নিয়েছে, তাদেরকে একটা তো গ্রেপ্তার করা হয় না। বিপ্লব কিভাবে পালিয়ে যায়? হারুন কোথায়, যে বাতিল হোটেল খুলেছিল? হাবিব কোথায়? এইগুলো কিন্তু মানুষ কোশ্চেন করতেছে। আপনার এখন একটাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে বলতে চাই, আপনাদের সময় হচ্ছে ফ্যাসিস্ট সরকারের চেয়ে ভয়াবহ। ফ্যাসিস্ট সরকারের সাথে কিন্তু তার পুলিশ বাহিনী থেকে সমস্ত আমাদের 15 বছর তারা নিজের করে নিয়েছিল, এলাকা ভিত্তিক করে নিয়েছিল। আপনাদের সাথে আছে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা। সেই বিশ্বাস থেকে ভালোবাসা করলে, যেটা ইন্ডিয়ার কোশ্চেন আমাকে বললেন যে ইন্ডিয়া এই দ্বিমুখী পরিকল্পনা করছে, আপনাকে করতে হবে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের যারা দোষী তাদের শাস্তির সম্মুখীন করবেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের যারা ভালো, তাদেরকে যারা অ্যাটর্নি জেনারেল করেছে, তাদেরকে কিন্তু আপনার উৎসাহ দিতে হবে ভালো কাজের জন্য। আপনাকে বিএনপি কে যদি আপনি অ্যাভয়েড করে এই ছাত্রদেরকে দূরে রাখার চেষ্টা করেন, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ওখানে নিয়ে এসে বিএনপি কে যদি অ্যাভয়েড করতে চান, বাংলাদেশের মানুষের মনের ভিতরে কিন্তু তারেক জিয়ার একটা অবস্থান আছে, ম্যাডাম খালেদা জিয়ার একটা অবস্থান। 17 বছরের দলটাকে বিভক্ত করা যায় নাই। আমি পাবলিকের রাজনীতিকে, জনগণের ভোটের রাজনীতি করি। ওই আমার এলাকায় যখন যাই ভোট চেয়েছিলাম, একটা বয়স্ক লোক আমাকে বলেছিল, বাবা তুমি ভালো লোক, সৎ লোক, তোমার মতো লোকের দরকার আছে, ব্যারিস্টারি পাস করে এলাকা এলাকায় ঘুরতেছো, কিন্তু তোমার ভোট দিলে কিন্তু খালেদা জিয়া বেরোতে পারবো না, এজন্য তোমাকে ভোট দিব না। তো যে কারণে আপনাদের হলো যে বলতে চাই যে আওয়ামী লীগের টপ লিডার যারা ডিসিশন মেকার ছিল, যারা 14 দল ছিল, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছে, যারা মানুষের বুকে গুলি করেছে, যারা বিরোধী রাজনীতিদেরকে অত্যাচার করেছে, তারা কোথায়? তাদের গ্রেপ্তার করছেন না কেন? তাদেরকে গ্রেপ্তার করতে হবে, জনগণের আশ্বস্ত করতে হবে যে একটাও দোষী লোক এখান থেকে আনঅ্যাটেন্ডেন্ট যেতে পারবে না। আর দোষী লোকগুলো চিহ্নিত, তারা কারা? এই পতিত সরকারের নেতারা, পতিত সরকারের মন্ত্রীরা, পতিত সরকারের আমলারা যারা সহযোগিতা করেছে, তাদের কোনো গ্রেপ্তার নেই। একটা ডিসি নিয়োগের ক্ষেত্রে সচিবালয় সারাক্ষণ বিশৃঙ্খলা চলতেছে, এই নিয়োগ বাতিল, এটা তো জনগণের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। এখনো কেন স্বৈরাচার পতিত সরকারের ডিসিরা এখন ক্ষমতায়? দরকার হলো ওখান থেকে আইনে যারা দীর্ঘদিন অত্যাচারিত, অবহেলিত, যাদেরকে প্রমোশন দেওয়া হয় না, তাদের ওখানে ইনস্ট্যান্ট বসানো হোক। এখনো কেন একটা স্টুডেন্ট, খুবই আনফরচুনেট, এখানে স্যার ছিলেন আর্মিতে, একটা ডিসিপ্লিনড দেশপ্রেমিক আর্মিতে ছিলেন, একটা কয়েকজন ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্র দেখলাম, তারা কিন্তু ওই শেখ হাসিনার রোশন হলে পড়ে না, তাদের বাবারা পড়তে পারে, তাদের ভাইয়েরা পড়তে পারে। একটা পুলিশ স্টেশন থেকে ড্রেস পরে একটা লোককে বের করে বাহিরে নিয়ে যখন পিটালো, তখন মনে হলো সমস্ত বাংলাদেশকে পিটানো হচ্ছে, কারণ তার শরীরে ড্রেস পরা ছিল। সে অপরাধী হতে পারে, তাকে আইনের দ্বারা তাকে বিচার করতে হবে। যেখানে আইন থাকবে না, সেখানে কিন্তু কোনো ডেমোক্রেসির দরকার নাই। এই জন্য আপনার টকশোর মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই, আপনাদের দায়িত্বশীল হতে হবে। আপনারা এই আওয়ামী লীগের যেসব নেতারা এই স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, টাকা পাচার করেছে, দুর্নীতির সাথে সম্পর্ক, যারা স্যার বারবার বলতেছে অনেকে চাঁদাবাজির আসর জমিয়েছে, এই যারা চাঁদাবাজি ছিল, অতীতে যারা ছিল, বর্তমানে যারা করতেছে, দুইটাকে একসাথে বিচারের সম্মুখীন করতে হবে। চাঁদাবাজের কোনো ভবিষ্যৎ বর্তমান নাই, চাঁদাবাজ সবাই পেয়েছে, চাঁদাবাজের মধ্যে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এদেরকে সবাইকে গ্রেপ্তার করতে হবে। আর ওই যে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের সাথে যারা সরফরাজ চৌধুরী, সরফরাজ হোসেনের জায়গায় লিখতে পারে, তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারেরই পেতাত্তা, তাদেরকে চিহ্নিত করতে হবে। আর সর্বশেষ আবারও বলবো যে বাংলা শিক্ষায় যদি মেরুদণ্ড হয়, আগে শিক্ষা কমিশন গঠন করেন। আর ধন্যবাদ দিতে চাই যে অন্যান্য কমিশন যারা গঠন করেছেন, তারা মানুষ হ্যাপি, তাদের প্রফেশনাল বডি থেকে তারা হ্যাপি, তারা আনন্দিত, তাদের কাজের পথ দ্রুত উন্মুক্ত করা হোক। এবং এই কমিটিগুলোর সাথে কিন্তু অনেক মেম্বার নিয়োগ এখনো বাকি আছে। সব
এই কনসার্ন যারা প্রফেশনের মধ্যে আছে তাদেরকে একত্রিত করে আশ্বস্ত করা হোক যে আমরা কার্যক্রম এগিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা আমাদের ব্যারিস্টার সারোয়ার স্যারকেও দেখতে চাই যে কোনো একটা কমিটিতে উনি তার মেধা শ্রম দিয়ে ভালো ভূমিকা পালন করবেন। সকলকে ধন্যবাদ।